প্রায় এক যুগ ধরে ওয়াসার এমডি তাকসিম এ খান কর্তা ব্যক্তিদের হাত করে 5 বার মেয়াদ বাড়ানোর অভিযোগ। দূষণ আর ভরাটে বেদখল সবকটি খাল। আগস্ট মাস ও ঈদুল আজহাকে সামনে রেখে তৎপর পুলিশ বাহিনী, উপাসনালয়গুলোতে বাড়তি নিরাপত্তা। করোনাকালেও চট্টগ্রাম মেডিকেলে সক্রিয় দালাল চক্র, প্রতারিত হচ্ছেন রোগী ও স্বজনরা। সংযুক্ত আরব আমিরাতে পরীক্ষামূলক ভ্যাকসিন নিলেন বাংলাদেশি যুবক। এবং পবিত্র হজের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান নিতে শুরু করেছেন মুসল্লিরা। কাল থেকে শুরু আনুষ্ঠানিকতা। সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এই মুহূর্তে ঢাকার দোহারে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং মানিকগঞ্জের দৌলতদিয়ায় আছেন ইউসুফ আলী। প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, জুবাইর, উত্তরাঞ্চলে মানুষের যেমন বানের জলের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এসে পৌঁছে গিয়েছে মধ্যাঞ্চলে। আমরা আজ সারাদিনই দোহার এলাকাটা দেখাচ্ছি এবং দোহার এলাকার যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম বানের জলে তলিয়ে গিয়েছে, কোমর পরিণত পানি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদম ঘর ডুবে গিয়েছে পানিতে। আমরা ঠিক এই মুহূর্তে এমনই একটি ঘরের সামনে রয়েছি যে ঘরের বাসিন্দারা পানির তোরে আর না থাকতে পেরে তারা কিন্তু সেই ঘরটি ছেড়ে চলে গিয়েছে। একদম মানুষের বসত ঘর বলতে যেটি বোঝায় সেটি কিন্তু তলিয়ে যাওয়ায় মানুষজন একে একে কিন্তু তাদের বাসা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এমন অবস্থাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বলাই যাচ্ছে যে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আসলে যেমনটা ধারণা করা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে, সেইভাবে যদি দীর্ঘস্থায়ী হয়েই যায় তবে মানুষের মধ্যে কিন্তু চরম ভোগান্তি বিরাজ করছে। মানুষ এবং নানা ধরনের, আমরা এখানে এসে মানুষের সঙ্গে কথা বলে যেমনটা দেখেছি যে অনেকের ক্ষেত্রে যে বিশুদ্ধ পানির অভাব তৈরি হয়েছে। যেসব এলাকা ডুবে গিয়েছে সেসব এলাকায় কল অর্থাৎ যে গভীর নলকূপ, সেই গভীর নলকূপ কিন্তু ডুবে গিয়েছে। এজন্য মানুষের বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে শুধু মানুষের যে সমস্যা হয় বানের জলে তা কিন্তু নয়। আমরা যেমনটা দেখেছি এখানকার যারা সাধারণ নাগরিক যারা রয়েছেন, যারা কৃষিজীবী এবং যারা গৃহপালিত পশু লালন পালন করেন, তারা কিন্তু তাদের সেই গৃহপালিত পশুর জন্য যে খাবার সেটিও কিন্তু তারা পাচ্ছেন না। একই সঙ্গে আমরা এই দোহার এলাকায় যেমনটা দেখেছি যে তাঁতের জীবিকা, তাঁত কাজ করে যারা জীবিকা নির্বাহ করতেন তাদের কিন্তু সেই তাঁত কলও আমরা দেখেছি বানের জলে ডুবে গিয়েছে। আমরা একটু কথা বলবো, এখানে একজন রয়েছেন, একটু জানতে চাই কবে থেকে আপনাদের এখানে পানি এবং এখন কি অবস্থা আছে এখানে? এক সপ্তাহ ধরে বাড়ি ঘর ছাড়া, আমরা এক সপ্তাহ ধরে বাড়ি ঘর ছাড়া। এই ঘর কি আপনার? হ্যাঁ, আমি আপনাকে বললাম না সকালে বুঝে 9টার দিকে মনে আছে ওই যে ওখানে সারাই ঘর আমার। আচ্ছা, মানে এক সপ্তাহ বাড়ি ঘর নাকি আমার কিছু খাওয়ানো অনেক খাওয়ানোর কষ্ট। এখন আপনারা কোথায় আছেন? ওই যে পাশের বাড়ি সরকার উপর এক বাড়িতে আছি, মুসলমান বাড়ি, আমরা হিন্দু। ও, আপনারা মুসলিম বাড়িতে আশ্রয় নিয়েছেন? হ্যাঁ দিছি, তারা আমার থাকবার দিছি। আর এমনিতে এখানে আপনাদের কেউ কি দেখার জন্য কোনো জনপ্রতিনিধি এসেছে এখন পর্যন্ত? না না, তারা আমার কিছু দেয় নাকি, কিছু পাই নাকি। আর আশপাশের মানুষের কি অবস্থা? ওই যে হে গোবারে ডুবে গেছি, হে গোবারে ডুবে গেছি, এই এলাকা সবাই ডুবা। অনেকে আমাকে কি সরকার থেকে কিছু দিব না? এই ঘরটা তো কিছু দেবে লাগছে, টিন কাঠের বেড়া দিব কিছু স্যার? পানি না নামা পর্যন্ত আপনাদের ভোগান্তি কমছে না। আমরা যেমনটা একজনের সাথে কথা বললাম যিনি অন্যের প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন, এরকম কিন্তু অনেকেই আছেন যারা নিজেদের ঘর ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে উত্তর অঞ্চলে যে বিষয়টি আমরা দেখেছি যে অনেক মানুষ বানের জলে টিকতে না পেরে আশ্রয় কেন্দ্র কিংবা সড়কে অবস্থান নিয়েছে, সেরকম অবস্থা এখানে তৈরি হয়নি। তবে দিনে দিনে কিন্তু এলাকাগুলো প্লাবিত হচ্ছে, দিনে দিনে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে এবং সবাই কিন্তু এখন অপেক্ষা করছেন কবে নাগাদ এই বানের পানি কমবে। এই অপেক্ষায় কিন্তু তারা প্রহর গুনছেন এবং এখানকার যারা নাগরিক তারা কিন্তু এই বানের জলের সঙ্গে কিন্তু খুব এক প্রকার যুদ্ধ করেই সবসময় বেঁচে থাকেন। তারা বলছেন যে তাদের বাসা বাড়ির
পানি চলে আসায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। একই সঙ্গে তাদের যে ছোট ছোট যে শিশু সন্তান যারা রয়েছেন তাদেরকে কিন্তু সামলে রাখতে অনেকটাই কষ্ট করতে হচ্ছে। অর্থাৎ ঘরের মধ্যে পানি থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে সেই সন্তান বা যে সব পরিবারের যে ছোট শিশুটি সেটি পানিতে পড়ে গেলে কিন্তু এক বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হবে। সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে এসে এক ধরনের দুর্যোগ বা দুর্ভোগ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আমরা দেখছি। এবং এখনকার মানুষের কিন্তু একটাই প্রত্যাশা, কবে নাগাদ এই বানের পানি অর্থাৎ কমে যাবে। আমরা একটু মানিকগঞ্জের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী ইউসুফ। মানিকগঞ্জের কি অবস্থা? বাপি, আপনাকে ধন্যবাদ। তো মানিকগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতিটা প্রায়শত অবনতি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু গত 24 ঘন্টায় মানিকগঞ্জের আরিচা ঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে 80 সেন্টিমিটার উপর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে নতুন নতুন এলাকা তলিয়ে মানিকগঞ্জের যে 7টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলা কিন্তু এখন পানির নিচে রয়েছে। তো যে পাকা রাস্তাগুলো রয়েছে, পাকা রাস্তাগুলো কিন্তু একের পর একে তলিয়ে যাচ্ছে। আমি রয়েছে মানিকগঞ্জের দৌলতপুর আঞ্চলিক মহাসড়কে। এখানে কিন্তু কয়েকটি স্থানে আসলে পানি প্রবাহিত হচ্ছে পাকা সড়কের উপর দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু এই এলাকাটায় কিন্তু কমপক্ষে হাফ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং একটা ভাঙ্গনের দেখা দিয়েছে। প্রবল স্রোতের কারণে কিন্তু আসলে একটা পাকার যে স্ল্যাব রয়েছে তা সরে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আপনার যেটা এখান থেকে 3 কিলোমিটার দূরে একটি ব্রিজ রয়েছে, সেই জন্তার কাছে ব্রিজটা কিন্তু একদম আসলে সেটা কিন্তু ভেঙে গিয়েছে এবং দৌলতপুর থেকে আমতলী পর্যন্ত সড়ক কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে কিন্তু মানিকগঞ্জের যেটা হরিরামপুর এবং মানিকগঞ্জ সড়কের কিন্তু অনেক স্থানে বুক পানি কোমর পানি পর্যন্ত রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। আমি যে বানবাসী মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে তারা কিন্তু দিশাহারায় পড়ছে তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে। তো সব কিছু মিলিয়ে বানভাসী মানুষের যে দুঃখ কষ্ট তার কিন্তু শেষ হচ্ছে না। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের দৌলতপুর থেকে বন্যার সর্বশেষ অবস্থা। বানের পানিতে জলাবদ্ধ মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী। এর আগে দোহার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। এবারে অন্য প্রসঙ্গ। পয় নিষ্কাশনে 20 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল নিয়োগের শর্তে, অথচ তার এ বিষয়ে ছিল না 1 বছরের অভিজ্ঞতা। তবু তিনিই হয়েছিলেন ওয়াসার এমডি। কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে একে একে 5 বার বাড়িয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ। আর এভাবেই 1 দশকেরও বেশি সময় ওয়াসার শীর্ষ পদ দখল করে রেখেছেন তাকসিম এ খান। ওয়াসার নানা অনিয়ম নিয়ে আজহার লিমনের ধারাবাহিক রিপোর্ট, আজ প্রথম পর্ব। বর্ষা আসে, বর্ষা যায়, এ নগরীর জলাবদ্ধতা আরও বাড়ে। সেই সঙ্গে বাড়ে ওয়াসা এমডির মেয়াদ। প্রায় 1 যুগ ধরে ওয়াসার দায়িত্বে থাকা তাকসিমে খানের সময় দখল দূষণার ভরাটে বেদখল হয়েছে নগরীর প্রায় সবকটি খাল। কয়েকগুণ দাম বাড়লেও নিশ্চিত হয়নি মানুষের সুপেয় পানির অধিকার। কিন্তু সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করায় এ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ? 2009 সালের 31 মে একটি জাতীয় দৈনিকে এমডি পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে পয় নিষ্কাশন কাজে 20 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু নিয়োগের জন্য তাকসিমে খানের ছিল না এই অভিজ্ঞতা। তৎকালীন বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফার যোগসাজশে অভিজ্ঞতা না থাকলেও নিয়োগ পেয়েছিলেন তিনি। এ নিয়ে চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ওয়াসা এ পর্যন্ত যত মানুষ ওয়াসার এমডি পদে ছিল, চেয়ারম্যান পদে ছিল, তার ভিতরে হি ইজ দ্য বেস্ট। প্রথম চুক্তির 3 বছর পূর্ণ হওয়ার পর বোর্ডের সুপারিশে আরও 1 বছর বাড়ানো হয় এমডি নিয়োগের মেয়াদ। পরের বার পূর্ণমন্ত্রীর অনুপস্থিতিতে বোর্ডের সুপারিশ ছাড়াই তৎকালীন প্রতিমন্ত্রীকে ধরে তড়িঘড়ি করে আরও একবার মেয়াদ বাড়িয়ে নেন তাকসিম, যা ওয়াসা আইনেরও পরিপন্থী। বোর্ডকে অবজ্ঞা করার জের ধরে পদত্যাগও করতে দেখা যায় তৎকালীন বোর্ড চেয়ারম্যানকে। আপনি হলো মাননীয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এখানে সইটা করছেন হলো 2/9/2013। আচ্ছা, আমার খেয়াল নাই।
চতুর্থ মেয়াদে বাড়ে আরও 1 বছর, কিন্তু পঞ্চম মেয়াদে ঘটে উল্টো ঘটনা। যেখানে বোর্ড মন্ত্রণালয়কে নিয়োগের সুপারিশ করবে, সেখানে বর্তমান এমডিকে সুপারিশ করে নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ আসে মন্ত্রণালয় থেকেই। আমি কি করবো? একটা চিঠি দিলেন, আপনি যদি একটা চিঠি দেন, সেই চিঠির জন্য তো আমি কিছু বলতে পারবো না। অনলাইনে সাক্ষাৎকারের জন্য তারিখ নির্ধারণ করেও এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি ওয়াসা এমডি। আপনার 20 বছরের স্যানিটেশন কাজে অভিজ্ঞতা ছিল না, কিন্তু আপনি আপনাকে তো পাঠিয়ে দিচ্ছিলাম ওটা। না আমাকে পাঠাননি। আপনার বায়োডাটাটাও আমরা পেয়েছি এবং দেখেছি যে পানি নিষ্কাশন কাজে আপনার এই অভিজ্ঞতাটা নেই। না, ওগুলোর ব্যাপারে যদি আপনি চান আরেক সময় আপনি আমাকে সময় নেন, আপনাকে আমি এগুলোর ব্যাপারে উত্তর দিব। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তদন্ত চলছে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত এই এমডির বিরুদ্ধে। আজহার লিমন, সময় সংবাদ। আগস্ট মাস ও পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে দেশ জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ বাহিনী। দেশের বিভিন্ন স্থানের উপাসনালয়গুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিমানবন্দর, দূতাবাস, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, মিয়ানমারের দূতাবাস ভবন বা বিশেষ ব্যক্তি অথবা শিয়া আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেটের আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গিরাও আসলে এই ধরনের অকেশনগুলোতে, বিশেষ করে তারা যেহেতু ধর্মীয় ভুল ব্যাখ্যায় বিশ্বাস করে, তারাও মনে করে যে ঈদের সময় ঘটনা ঘটালে ঈদের আগে পরে এই সময় তারা বেশি পুণ্যের অধিকারী হবে। তারপরেও বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই জন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এদিকে চট্টগ্রামেও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের জামাল খান মোড়ে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ জুবায়ের। যেহেতু সামনে ঈদ এবং শোকাবহ আগস্ট, আর যে দুইটিকে কেন্দ্র করে একটা নাশকতার আশঙ্কা করা হচ্ছে, আর তারই প্রেক্ষিতে নাশকতা এড়ানোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। আর এই সেই বিশেষ সতর্কতা অনুযায়ী কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা বিশ্বের যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, কি পয়েন্ট হিল স্টেশন বা কেপিআই এবং ধর্মীয় উপাসনালয়, সব জায়গায় তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সার্বক্ষণিক পুলিশ পাহারা রেখেছে। এবং একই সাথে সারপ্রাইজিং চেকপোস্টের মাধ্যমে রাস্তার গুরুত্বপূর্ণ তারা সব ধরনের নাশকতার বিষয়টি সবসময় মাথায় রাখে, সে মাথায় রেখে তারা প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। তারই অংশ হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে, সে গুরুত্বপূর্ণ স্থাপনা মাথায় রেখে তারা তারা প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। তারই অংশ হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে, সে গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তার গুরুত্বপূর্ণ মোড় সব জায়গায় চলছে এবং সেখানের মধ্যে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে তিনি যেটা বলছেন যে যেহেতু সামনে ঈদ এবং শোকাবহ আগস্ট, তাই তারা নিরাপত্তা ব্যবস্থাটা আরও বেশি রকম জোরদার করে, যাতে কোনো রকম নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তারা বিশেষ করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চান, তারা নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ব্যবস্থাপনা করছে এমপি কমিশনার মাহবুবুর রহমান। মোড়ে সারপ্রাইজিং চেকপোস্টের মাধ্যমে পুলিশ সদস্যরা মোড়ে সারপ্রাইজিং চেকপোস্টের মাধ্যমে পুলিশ সদস্যরা তারা সন্দেহভাজন যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তারা তল্লাশি করছেন। বিশেষ করে যেহেতু আর কয়েকদিন পরে পবিত্র ঈদ উল আজহা, গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেখানে সর্বক্ষণিক পুলিশ পাহারা রাখা হয়েছে। পুলিশের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে পুলিশ পাহারা রাখা হয়েছে। এই অংশ হিসেবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে চেকপোস্টের মাধ্যমে তারা যানবাহন এবং ব্যক্তিদের তল্লাশি করছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের চেকপোস্টের মাধ্যমে রাষ্ট্রপতি বিশেষ ব্যবস্থা নিয়েছে। চট্টগ্রাম থেকে কমল দে জানাচ্ছিলেন নিরাপত্তা নিশ্চিতে পুলিশি তৎপরতার খবর। সময় সংবাদে আরও থাকছে, সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মরদেহ নেওয়া হবে নিজ এলাকা নওগাঁয়। শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক বাস্তবতায়, বড় সময় থেকেছেন প্রবাসে, তবুও দেশের ভাবনায় যিনি পিছু পা হননি। নিঃশব্দে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের নায়ক হিসেবে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
ঘাত প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও স্বচ্ছ ইমেজের জনপ্রিয় তরুণ এই প্রযুক্তি বিশেষজ্ঞ আজ 50 বছরে পা রাখলেন। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশকে স্বাধীন করার যুদ্ধ চলছিল তখন। সে বছরের মাঝামাঝি সময়ে ৭১-এর ২৭ জুলাই বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কোলে জন্ম নেন ফুটফুটে জয়। দেশ স্বাধীনের পর নানা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নানিসহ স্বজনদের আদরে ভালোই কাটছিল সবকিছু। কিন্তু ৭৫-এ ঘাতকের নির্মম বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। শৈশবেই তিনি দেখেছেন কি করে পাহাড় সম শোক গিলে খায় জীবনের রঙিন বাস্তবতা। এরপর পেরিয়ে যায় কয়েক দশক। বিজ্ঞানের ছাত্র হয়ে প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে জ্ঞান অর্জন শেষে পরিণত হন কম্পিউটার প্রকৌশলী হিসেবে। সরাসরি রাজনীতিতে না এলেও ২০১৪ সালে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন দেশের আইসিটি শিল্পের প্রসারে। বিভিন্ন সময়ে গণমাধ্যমের খোলামেলা আলোচনায় জয় জানিয়েছিলেন তার দুর্বিষহ শৈশবের কথা। ছোটবেলা আমরা মাকে পাইনি, মা তো ২৪ ঘন্টা ব্যস্ত থাকতেন। তখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের দিন গেছে। যখন আমরা স্কুলে পড়ি, যুদ্ধ অপরাধীদের ছেলেমেয়েরা আমাদের উপর নির্যাতন চালাতো, আমাকে পিটানোর চেষ্টা করতো, ক্লাসের বাইরে হামলা করতো, এই চলতো। দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ ও বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সন্তান বর্তমান ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ সংকীর্ণ ব্যক্তি স্বার্থ ত্যাগ করে কাজ করছেন দেশের জন্য। তরুণদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। যত ওয়াদা আছে নৌকা আওয়ামী লীগের ওয়াদা রাখে, আমরা সব কিছু পূরণ করতে থাকব। বিজ্ঞানের অবদানকে তিনি শুধু তাত্ত্বিক ভিত্তিতেই দেখেননি, এর বাস্তব প্রয়োগে সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এখন বিশ্বে অনন্য নজির। ২০০৮ সালে যেখানে দেশের আইসিটি রপ্তানি ছিল মাত্র ২৩ মিলিয়ন, সেই অঙ্ক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তৈরি পোশাক খাতকেও এখন ছাড়িয়ে যাবার পথে। ডিজিটাল বিপ্লবের এই কাণ্ডারির হাত ধরে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ, আশা কোটি মানুষের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে করে নওগাঁয় নেওয়া হবে সংসদ সদস্য ইসরাফিল আলমের লাশ। ভোরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নওগাঁ ৬ আসনের এই সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, যদিও পরে তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু লাঞ্চে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। নওগাঁয় জানাজা শেষে তাকে দাফনের কথা রয়েছে। রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ ৬ আসন থেকে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। করোনাকালে হাসপাতাল মানেই যেন শ্বাসরুদ্ধকর অবস্থা। চারিদিকে হাহাকার, ছুটোছুটি আর আর্তচিৎকার। স্বজন হারানোর কান্না আর মৃত্যুর মিছিল, আছে নানা প্রতারণাও। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ঘটছে নানা মানবিক ও অমানবিক ঘটনা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ৮৫ বছর বয়সী মা আমেনা খাতুনকে আনা হয় হাসপাতালে। দুনিয়ার সব চিন্তা মাথায় নিয়ে মামাতাময়ী মাকে হুইল চেয়ারে করে হন্তদন্ত হয়ে ছোটাছুটি সন্তানদের। ফেনী থেকে শ্বাসকষ্ট নিয়ে আসা বাবাকে নিয়েও একই অবস্থা সন্তানদের। সবার প্রাণপণ চেষ্টা স্বজনদের বাঁচানোর। ফেনীতে নিয়ে যাওয়ার পরে স্টাফেরা বলতেছে এই হসপিটালে, একবার বলতেছে এই হসপিটালে, একবার বলতেছে এই হসপিটালে। কারো স্বজন হারানোর কান্না, আবার কারো বা বাঁচানোর আকুতি আর দুশ্চিন্তা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম দুঃখ আর কষ্টের নানা গল্প। ১২০০ টাকা নেওয়ার পর বাইরের দোকানে দেখতেছি যে ৫০০ টাকা ওষুধ, ৭০০ টাকা বেশি নিয়ে ফেলছে এরা। ভয়াবহ এমন পরিস্থিতিতে সক্রিয় দালাল চক্র। তবে এমন দুঃসময়ে স্বজনরা যেখানে কোভিড রোগীদের ফেলে পালাচ্ছে, সেখানে কিছু মানবিক মানুষ আছেন যারা অ্যাম্বুলেন্স আসলেই ট্রলি হাতে ছুটছেন তাদের বহনে। একটা রোগী বাঁচতেছে, এটা আমরা খুবই গর্বিত।
নানা সংকট থাকলেও আন্তরিকতা আর জীবনের মায়া ত্যাগ করে চিকিৎসকরা মানবিকতার হাত বাড়াচ্ছেন জানালেন পরিচালক। ডক্টর যারা জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে এসছেন এবং তাদের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমি যথেষ্ট একটা ভালো অবস্থানে আমরা চলে এসেছি। দিন শেষে রাত নামে, কিন্তু তারপরও থামে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালমুখী মানুষের স্রোত। চিকিৎসার অভাবে কিংবা শত চেষ্টা করেও যারা স্বজনদের বাঁচাতে পারেনি, তারা কি কখনো ভুলতে পারবে এই দুঃসহ স্মৃতিগুলো? শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকে। এখনো জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাট। বিক্রেতারা গরু নিয়ে আসলেও হাটে নেই ক্রেতা। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। জুবাইর, আফতাবনগরে আছে। আফতাবনগরে কিন্তু সকাল থেকে আমরা পশুর বা যে বাজার সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনি যদি দেখতে পারেন একটু উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আফতাবনগরে কিন্তু খুব বড় পরিসরে, যদি আমি বলি যে সম্প্রসারিত এলাকা জুড়ে কিন্তু কোরবানির পশুর হাট কিন্তু এখানে পশুগুলো উঠেছে হাটে। এবং বলা চলে যে বৃষ্টির পানি হওয়ার কারণে, যেটা আমি বলি সেটা হচ্ছে যে বৃষ্টির পানি হওয়ার কারণে কিন্তু পুরো যে জায়গাটি ব্যবহার করা, এটি ব্যবহার কিন্তু করতে পারছেন না এখানে যারা ব্যবসায়ী ক্রেতা যারা এসছেন এবং যারা চাষি যারা এসছেন, তারা কিন্তু গরুগুলোকে বলা চলে যে রাস্তা যে আছে এখানে এই জায়গায়, সেই রাস্তার উপরে কিন্তু গরুগুলো তারা কিন্তু বসিয়েছেন এবং এখান থেকে বিক্রির জন্য চেষ্টা করছেন। এবং একই সঙ্গে বলে রাখি যে যদিও 4 দিন বাকি আছে মাত্র ঈদুল আজহার, সেই অনুপাতে কিন্তু বিক্রির সংখ্যা অনেকটাই কম। যারা 10টি থেকে 15টি গরু নিয়ে এসছেন বিভিন্ন দিক থেকে, অর্থাৎ দেশের বেশিরভাগ গরু এসছে, যেটি বলেছিলাম এর আগেও, সেটি হচ্ছে যে পাবনা, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, এগুলো থেকে কিন্তু বেশি গরু এসছেন। এবং গরু চাষিরা যে বলছেন যে তারা 10 থেকে 15টি গরু নিয়ে আসলে কিন্তু কেউ কেউ মাত্র এই 2-3 দিন যে যারা এখানে অবস্থান করছেন, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু একটি গরু তারা কিন্তু বিক্রি করতে পেরেছেন, কেউ 2টি, কেউ 3টি, এরকম। কিন্তু বেশিরভাগ গরু কিন্তু তাদের এখনো বলা চলে যে সেভাবেই আছে। এবং তারা যেটি বলছেন যে 2 লাখ টাকা যে গরু বিক্রি হতো, সেই গরু কিন্তু এবার তারা 1.5 লাখ টাকা, 1,30,000 টাকা এইভাবে কিন্তু তারা বিক্রি করছেন। এবং সবচেয়ে বড় সমস্যা যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার পানির কিন্তু এখানে কিন্তু সমস্যা রয়েছে এখানে যারা অবস্থান করছেন। তো জুবাইর, এই ছিল আফতাবনগর থেকে পশু বেচা কেনার সব শেষ খবর। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন কাজল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 1 যুগ ধরে ওয়াসার এমডি তাকসিম খান কর্তা ব্যক্তিদের হাত করে 5 বার মেয়াদ বাড়ানোর অভিযোগ। দূষণ আর ভরাটে বেদখল সবকটি খাল। এবং পবিত্র হজের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান নিতে শুরু করেছেন মুসল্লিরা। কাল থেকে শুরু আনুষ্ঠানিকতা। সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।